আজকের ক্লাসটা যারা ডাব্লিউবি স্পেশাল টিচার রিক্রুটমেন্টের এক্সাম দিতে চলেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা আজকের ক্লাসে আমরা সেই সমস্ত কিছু ইনক্লুড করেছি যা তোমার এক্সাম পয়েন্টের দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি তুমি যদি মন দিয়ে দেখো তাহলে তুমি 15 থেকে 20টি কোশ্চেন ইজিলি সলভ করতে পারবে, কেননা এই টপিক থেকে চিলড্রেন উইথ স্পেশাল নিডস অর্থাৎ বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এই টপিকটি থেকে কিন্তু 15 থেকে 20টি কোশ্চেন আসে। এবং আগে বিভিন্ন যে স্টেটের যে স্পেশাল টিচার রিক্রুটমেন্টের এক্সামগুলো হয়েছে সেই সমস্ত টিচার রিক্রুটমেন্ট এক্সামের যে প্যাটার্ন, কোশ্চেন জিজ্ঞাসা করার যে প্যাটার্ন, সেই প্যাটার্নগুলো আমরা বিশ্লেষণ করেছি, অ্যানালাইসিস করেছি এবং তার উপর ভিত্তি করেই কিন্তু আজকের এই ক্লাসটা প্রিপেয়ার করা হয়েছে। এবং তোমাদের সিলেবাস এর প্রত্যেকটি টপিক কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। এই টপিকের প্রত্যেকটি সাব টপিক কিন্তু ইনক্লুড করা হয়েছে। দেখো, প্রথমেই যে আছে তা হলো ডিসএবিলিটি স্টাডিজ এর ধারণা, অর্থাৎ ডিসএবিলিটি বলতে কি বোঝায় তা আমাদের প্রথমে জানতে হবে। ডিসএবিলিটি বলতে শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক এবং সংবেদনশীল কোনো সীমাবদ্ধতাকে বোঝায় যা একজন ব্যক্তির কার্যক্ষমতাকে প্রভাবিত করে। অর্থাৎ এমন একটি পর্যায় যা শারীরিক দিক থেকে হতে পারে, মানসিক দিক থেকে হতে পারে, বুদ্ধিবৃত্তিক দিক থেকে হতে পারে, সংবেদনশীল দিক থেকে হতে পারে, যা একটি সীমাবদ্ধতাকে স্থির করে দেয় এবং তা ব্যক্তির কার্যক্ষমতাকে প্রভাবিত করে। অর্থাৎ ডেইলি লাইফের যে কার্যক্ষমতা, ধরো তুমি যে ডেইলি লাইফের কার্যক্রমগুলো করছো প্রতিনিয়ত, সেই কার্যক্রমগুলোর এমন একটা সীমানা তোমাকে স্থির করে দেবে, এর মধ্যে কোনো একটি বিষয়, ধরো শারীরিক বা মানসিক, এর মধ্যে যে কোনো একটি দিক তোমার কার্যক্ষমতার একটি নির্দিষ্ট সীমাবদ্ধ স্থির করে দিতে পারে। যেরকম ধরো কোনো শারীরিক দিক থেকে কোনো ডিসেবল ব্যক্তি, সে কিন্তু ফিজিক্যালি যে কার্যক্রমগুলো, শারীরিকভাবে যে কার্যক্রমগুলো, অর্থাৎ সাধারণ মানুষের থেকে তার কিন্তু এই শারীরিক কার্যক্ষমতাগুলো একটু আলাদা, ডিফারেন্ট হবে ও তার কার্যক্ষমতাগুলো একটি নির্দিষ্ট স্তর অবধি সীমাবদ্ধ থাকবে। এই যে সীমাবদ্ধতা থাকা, এটাকেই কিন্তু আমরা ডিসএবিলিটি বলবো। এই ডিসএবিলিটি স্টাডিজ হলো এমন একটি শাস্ত্র যা ব্যক্তির শারীরিক, সামাজিক, সাংস্কৃতিক দিক থেকে ব্যাখ্যা করে। অর্থাৎ ডিসএবিলিটি স্টাডিজ ব্যক্তির শুধু শারীরিক ডিসএবিলিটিকে ইনক্লুড করে না, বরং তার সামাজিক, সাংস্কৃতিক, তার হোলিস্টিক দিক থেকে তার ব্যাখ্যা করে। এরপর এই যে ডিসএবিলিটি, এই ডিসএবিলিটি কিন্তু দুটি ডিফারেন্ট ভাগে ভাগ করা যায়। প্রথমত হলো মেডিকেল মডেল এবং সেকেন্ড হলো সোশ্যাল মডেল। মেডিকেল মডেল এবং সোশ্যাল মডেল। মেডিকেল মডেল বলতে সেই মডেলকে বোঝায়, সেই ডিসএবিলিটিকে বোঝায় যা ব্যক্তির রোগ বা অক্ষমতাকে হিসাব করে। অর্থাৎ ব্যক্তির শারীরিক দিক থেকে যা ব্যক্তি কোনো রোগ এর আক্রান্ত হওয়ার ফলে বা শারীরিক কোনো ডিসএবিলিটির মধ্যে ইনক্লুড হয়। আর সোশ্যাল ডিসএবিলিটি বলতে যা সমাজ দ্বারা, সমাজের বৈষম্যতা দ্বারা, যা সমাজের জাতি ভেদাভেদ বা সমাজের অন্য কোনো ভেদাভেদ প্রথার দ্বারা সৃষ্টি হওয়া কোনো একটি ডিসএবিলিটি, যা ব্যক্তিকে সমাজের অন্য ব্যক্তিবর্গের থেকে পৃথক করে রাখে, তাকে আমরা সোশ্যাল ডিসএবিলিটি বলবো। এরপর আমরা দেখে নেব শিশুদের বিশেষ চাহিদা অর্থাৎ চিলড্রেন উইথ স্পেশাল নিডস এর শ্রেণী বিভাগ। পূর্বে কিন্তু এদের, এই সমস্ত শিশুদের যাদের বিশেষ চাহিদা আছে, যাদের বিশেষভাবে ডিসেবল, তাদের কিন্তু হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী শিশু বলা হতো। কিন্তু বর্তমানে এদের এই হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী এর নাম বদলে কি বলা হয়, তাদের বলা হয় চিলড্রেন উইথ স্পেশাল নিডস বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। আর যদি তারা শিশু না হয়ে বড় হয়, তারা যদি প্রাপ্তবয়স্ক হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের বলা হয় পার্সন উইথ স্পেশাল নিডস। তাদের বড় হলে তাদের বলা হবে পার্সন উইথ স্পেশাল নিডস, আর শিশু হলে তাদের বলা হয় চিলড্রেন উইথ স্পেশাল নিডস। আমরা জানি যে প্রত্যেকটি মানুষের মধ্যেই কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে এবং তারা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অনুযায়ী কিন্তু শিখে। এই যে চিলড্রেন উইথ স্পেশাল নিডস বা পার্সন উইথ স্পেশাল নিডস, তা সে শিশু হোক বা বড় হোক, তাদের যদি আমরা প্রতিবন্ধী বা হ্যান্ডিক্যাপ না বলে যদি বলি যে আমাদের থেকে তারা ডিফারেন্ট, আমাদের থেকে তারা ভিন্ন, যেরকম ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অনুযায়ী প্রত্যেকটি ব্যক্তির মধ্যে বিশেষ কিছু সক্ষমতা, বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকে, প্রত্যেকটি ব্যক্তি যেমন প্রত্যেকটি ব্যক্তির থেকে আলাদা, ঠিক সেই রকমই আমরা এই যে স্পেশাল নিডস, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, তাদের হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী না বলে তাদের কিন্তু এটা বলতেই পারি যে তারা আমাদের থেকে ভিন্ন, আমাদের থেকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে তাদের মধ্যে। তাই তাদের জন্য কি করতে হবে, লার্নিংয়ের জন্য তাদের জন্য স্পেশাল একটি লার্নিং প্ল্যান তৈরি করতে হবে। তাদের জন্য কি তৈরি করতে হবে, ইন্ডিভিজুয়াল লার্নিং প্ল্যান। ইন্ডিভিজুয়াল লার্নিং প্ল্যান কিন্তু তাদের জন্য তৈরি করতে হবে। অর্থাৎ তারা আমাদের থেকে ভিন্ন, তারা ডিসেবল নয়। এই যে
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর ক্ষেত্রে যে আমরা দেখলাম শারীরিকভাবে প্রতিবন্ধী যারা, অর্থাৎ তা সে পোলিও রোগে আক্রান্ত হোক বা সেরিব্রাল পালসি রোগে আক্রান্ত হোক বা সে অন্য কোনো শারীরিকভাবে প্রতিবন্ধী হোক, সেক্ষেত্রে একজন শিক্ষকের কি ভূমিকা? সেক্ষেত্রে একজনের শিক্ষকের ভূমিকা হবে বসার জন্য ব্যারিয়ার ফ্রি ব্যবস্থা, অর্থাৎ তারা যেন ক্লাসরুমে সঠিকভাবে বসতে পারে এর জন্য ব্যারিয়ার, কোনো বাধাহীন ব্যবস্থা করতে হবে তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করা যেতে পারে যাতে তারা সঠিকভাবে বসতে পারে এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। এরপর কি করতে হবে? শ্রেণীকক্ষে মোবিলিটি বাড়াতে হবে। শ্রেণীকক্ষে কি করতে হবে? মোবিলিটি বাড়াতে হবে। মোবিলিটি শব্দের অর্থ কি? মোবিলিটি বলতে বোঝায় যে শ্রেণীকক্ষে যেন খোলামেলাভাবে ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করতে পারে এবং তাদের যে ফিজিক্যাল মুভমেন্ট তা যেন তারা খোলামেলাভাবে সঠিকভাবে করতে পারে, অর্থাৎ খোলামেলা একটা ব্যারিয়ার ফ্রি স্কুল এনভায়রনমেন্টকে কিন্তু মোবিলিটি বলা হয়ে থাকে। অর্থাৎ মোবিলিটি অর্থাৎ খোলামেলাভাবে শ্রেণীকক্ষে মুভমেন্ট করবে। এর জন্য কি করতে হবে? পিয়ার সাপোর্টের ব্যবস্থা করতে হবে যাতে সহপাঠীরাও এই যে বিশেষভাবে সক্ষম শিশু এদের যেন সহপাঠীরাও সাপোর্ট করে সেই দিকটাও বিশেষভাবে নজর রাখতে হবে। এর পরের পয়েন্টে কি বলা আছে? লেখার অসুবিধা থাকলে কোনো শিক্ষার্থীর যদি লোকোমোটর ডিসএবিলিটি থাকে, তার যদি ফাইন মোটর ডিসএবিলিটি থাকে, অর্থাৎ সে যদি সঠিকভাবে লিখতে না পারে, সেক্ষেত্রে কি করতে হবে? তাকে লেখার নির্দিষ্ট সময় দিতে হবে যাতে সে দীর্ঘ সময় পায় অন্যান্য স্বাভাবিক ছাত্রছাত্রীর তুলনায়, যাতে সে সঠিকভাবে লিখতে পারে। এরপর কি করতে হবে? আইসিটি এর ব্যবহার করতে হবে। আইসিটি টুলসের ব্যবহার অর্থাৎ কম্পিউটার টাইপিং হতে পারে স্পিচ টু টেক্সট, অর্থাৎ মুখে বলার পর যা টেক্সটে কনভার্ট হয়। তোমরা হোয়াটসঅ্যাপে দেখবে অনেক সময় স্পিচ বলার মাধ্যমে তুমি যদি টাইপ করতে চাও সেটার অপশন থাকে, ঠিক সেই রকমই কিছু সফটওয়্যারের ব্যবস্থা করতে হবে শ্রেণীকক্ষে, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা স্পিচের মাধ্যমে তাদের লেখাগুলো লিখতে পারে। স্পিচ টু টেক্সট এর সফটওয়্যারের ব্যবস্থা করতে হবে, এর ব্যবহার শেখাতে হবে ছাত্রছাত্রীদের। এরপর কি করতে হবে? খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্তি করতে হবে, অর্থাৎ ছাত্রছাত্রীরা যেন এই যে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রী এরা যেন খেলাধুলা এবং সাংস্কৃতিকমূলক যে কর্মকাণ্ড যে অনুষ্ঠানগুলো হয় তাতে পার্টিসিপেট করতে পারে। এতে কি হবে? তাদের মধ্যে হীনমন্যতা দেখা দিবে না। এতে কি হবে? তাদের মধ্যে সোশ্যালাইজেশন ডেভেলপড হবে। এরপর তাদের মধ্যে পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপড হবে এর মধ্য দিয়ে। এরপর পজিটিভ অ্যাটিটিউড ডেভেলপ করতে হবে তাদের মধ্যে, সহপাঠীদের মধ্যে এমপ্যাথি ডেভেলপ করতে হবে। এমপ্যাথি বলতে যারা অন্যের দুঃখে দুঃখিত হয় তাদের এমপ্যাথি ডেভেলপ করাতে হবে। এরপর সেরিব্রাল পালসি, যেটা আমরা বললাম একটু আগে, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এক ধরনের। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে মস্তিষ্কের জন্মকালীন বা শৈশবকালে ক্ষতির ফলে, অর্থাৎ জন্মকালীন সময়ে মস্তিষ্কে যদি কোনোভাবে আঘাত পায় বা শৈশবকালেও যদি মস্তিষ্কে অর্থাৎ মাথাতে কোনোভাবে বেশি জোরালো আঘাত পায়, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে তার নিউরোলজিক্যাল কিছু ডিসঅর্ডার সৃষ্টি হয়। এরপর শিক্ষকের ভূমিকা কি? শিক্ষকের ভূমিকা এই যে নিউরোলজিক্যাল পালসির ক্ষেত্রে একজন শিক্ষক এই নিউরোলজিক্যাল পালসিতে আক্রান্ত শিক্ষার্থীদের একজন শিক্ষক কিভাবে হ্যান্ডেল করবে? সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল এডুকেশন প্ল্যান অর্থাৎ আইইপি তৈরি করতে হবে। প্রত্যেকটি ব্যক্তির থেকে ভিন্ন, তাদের মধ্যে কিছু বিশেষ ক্যারেক্টারিস্টিক্স থাকে যা তাদের অন্যের থেকে ভিন্ন করে তোলে। একেই কিন্তু আমরা ইনক্লুসিভ এডুকেশন, অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের কিন্তু এটাই মূল লক্ষ্য, যাতে সবাই যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে তা থাকা সত্ত্বেও প্রত্যেকে যেন একই শ্রেণীকক্ষে পঠন পাঠন করতে পারে। আর এই যে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী, তা সে সেরিব্রাল পালসির আক্রান্ত শিক্ষার্থী হোক বা তা সে পোলিও আক্রান্ত শিক্ষার্থী হোক বা তা সে অন্য কোনো পার্সন উইথ ডিসএবিলিটি হোক, সেক্ষেত্রে আমরা কি করব? তাদের জন্য প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান তৈরি করব। ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান কি? যে শিক্ষার্থীরা এই বিশেষভাবে সক্ষম, এই বিশেষভাবে চাহিদা সম্পন্ন, তারা তো সাধারণ ছাত্রছাত্রীদের মতো, ধরো কেউ কারোর হাতে কোনো প্রবলেম আছে পোলিও রোগের আক্রান্তের ফলে, সে সঠিকভাবে হাতের মুভমেন্ট করতে পারে না, সে কিন্তু লিখতে পারবে না সঠিকভাবে। তার জন্য কি করতে হবে? তার জন্য একটি বিশেষ এডুকেশন প্ল্যান তৈরি করতে হবে, যে তার জন্য মৌখিক পরীক্ষার উপর বেশি জোর দিতে হবে, তার ক্লাসেও তার উপর মৌখিক টেস্টের বেশি করে ব্যবস্থা নিতে হবে। এবার ধরো কোনো শিক্ষার্থী কথা বলতে পারে না, তার জন্য কি করতে হবে? তার জন্য মৌখিক পরীক্ষার বদলে লিখিত পরীক্ষার অর্থাৎ হ্যান্ড রাইটিং পরীক্ষার তার ব্যবস্থা করতে হবে। এইভাবে যে সমস্ত ছাত্রছাত্রী বিশেষ সক্ষম তাদের জন্য ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান বা আইইপি এর ব্যবস্থা করতে হবে।
এরপর কি বলা হয়েছে, মাল্টি সেন্সরি অ্যাপ্রোচ, অর্থাৎ এই সমস্ত শিক্ষার্থীরা, এই সমস্ত ছাত্রছাত্রীরা একাধিক ইন্দ্রিয় যাতে ব্যবহার করতে পারে, অর্থাৎ দেখে শুনে স্পর্শ করে যাতে শিখতে পারে প্রত্যেকটি বিষয়, এর জন্য বিশেষভাবে জোর দিতে হবে। এরপর কি বলা হয়েছে, স্পিচ থেরাপি। স্পিচ থেরাপি বলতে এমন একটা থেরাপি যে সমস্ত ছাত্রছাত্রীরা, বা অনেক ক্ষেত্রেই দেখবে অনেক ছাত্রছাত্রী তোতলায়, কথা বলতে গিয়ে বারবার আটকে যায়, তাদের জন্য একটি বিশেষ ট্রিটমেন্ট হচ্ছে স্পিচ থেরাপি। সেক্ষেত্রে তাদের বক্তৃতা বা বারবার স্পিচ এর মাধ্যমে তাদের সেই লেসন প্ল্যানটা কি করতে হবে, ছোট ছোট টাস্কে ভেঙে দেওয়া যায়, যাতে সেজন্য বিশেষভাবে তাদের লেসন প্ল্যান তৈরি করতে হবে। এরপর কি বলা আছে, এরপর বলা আছে দৃষ্টি, অর্থাৎ ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। যারা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বা সেই শিক্ষার্থী যাতে সঠিকভাবে করতে পারে বিভিন্ন কার্যক্রম, এর জন্য তাদের জন্য বিশেষ পাঠ্যক্রমের ব্যবস্থা করতে হবে। তাকে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্য দিয়ে তার জন্য ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান তৈরি করতে হবে। সে শিখবে 10টা সাধারণ শিক্ষার্থীর মধ্যেই, অর্থাৎ অন্যান্য সাধারণ শিক্ষার্থীর সাথে একই শ্রেণীকক্ষে একই ক্লাসে বসে শিখবে, কিন্তু তাদের জন্য কি করতে হবে, ইন্ডিভিজুয়াল লেসন প্ল্যান তৈরি করতে হবে। এটাই কিন্তু ইনক্লুসিভ এডুকেশন বলে। এরপর তার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বলতে যারা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত, তাদের কিন্তু আমরা ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বলবো। এবার দৃষ্টিহীনতার ধরন, দৃষ্টিহীনতার টাইপ। প্রথমে দেখো লেখা আছে টোটালি ব্লাইন্ডনেস, অর্থাৎ যারা একদম কোনো কিছু দেখতে পায় না, অর্থাৎ তাদের চোখের দৃষ্টিশক্তি একদমই নেই, তাদের কিন্তু টোটালি ব্লাইন্ডনেস বলে। এবং লো ভিশন, অর্থাৎ আংশিক দৃষ্টি আছে কিন্তু চশমা বা লেন্স দিয়ে পুরোপুরি স্বাভাবিক হয় না। সম্পূর্ণরূপে বাধা নয়, সামান্য পরিমাণে বাধা কিন্তু চশমা পরার পরও তাদের মধ্যে আসবে। এদের কিন্তু আমরা লো ভিশন বলবো, তবে তারা দেখতে পায়। এরপর কালার ব্লাইন্ডনেস আরও একটি টাইপ। কালার ব্লাইন্ডনেস বলতে বোঝায় যে নির্দিষ্ট রং চিনতে অসুবিধা। ধরো এখানে যে আমি এই ইয়েলো এবং রেড দুটো কালারের মার্কিং করলাম, যদি কোনো এই কালার ব্লাইন্ডনেসের কোনো ব্যক্তিকে বা শিশুকে যদি এই দুটো কালারকে আইডেন্টিফাই করতে বলা হয়, তাহলে কিন্তু তারা এই দুটো কালার সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারবে না। তোমরা আর্মির যারা এক্সাম দাও তারা কিন্তু জানবে, যে আর্মি বা রেলওয়ের যারা এক্সাম দাও তারা কিন্তু জানবে যে এই কালার ব্লাইন্ডনেস কতটা ইম্প্যাক্ট করে তোমাদের এই মেডিকেল এক্সামে। সেখানে কিন্তু একটি আলাদাভাবে সেপারেট এক্সাম হয় এই কালার ব্লাইন্ডনেসের উপর, বা সে সঠিকভাবে সঠিক কালারকে আইডেন্টিফাই করতে পারছে কিনা এর উপর। অর্থাৎ কালার ব্লাইন্ডনেস বলতে বোঝায় নির্দিষ্ট রঙকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে না পারাকে। এরপর দেখো সাধারণ চোখের সমস্যা বা রিফ্লেক্টিভ এরর বলতে কি বোঝায়, সাধারণ চোখের সমস্যা বা রিফ্লেক্টিভ এরর। এর মধ্যে কি কি পড়ে, এর মধ্যে পড়ে মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, আরেকটি পড়ে সেটি হচ্ছে অ্যাস্ট্রিগমাটিজম। এটি কিন্তু এই তিনটি কিন্তু পড়ে তোমাদের এই চোখের সাধারণ সমস্যা বা রিফ্লেক্টিভ এররের মধ্যে। রিফ্লেক্টিভ এরর বা চোখের সাধারণ সমস্যার মধ্যে এই তিনটি পড়বে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া এবং অ্যাস্ট্রিগমাটিজম। এবং দৃষ্টিহীনতার ধরনের মধ্যে পড়বে টোটাল ব্লাইন্ডনেস, লো ভিশন এবং কালার ব্লাইন্ডনেস। এই যে সাধারণ চোখের সমস্যা বা রিফ্লেক্টিভ এরর, এর মধ্যে মায়োপিয়া, দূরের বস্তু অস্পষ্ট দেখা যায় কিন্তু কাছের বস্তুকে পরিষ্কার দেখে, অর্থাৎ কাছের যে নিয়ার যে বস্তু তার সামনের যে বস্তুগুলো থাকবে সেগুলোকে পরিষ্কার দেখতে পারবে মায়োপিয়াতে, এবং দূরের বস্তুকে অস্পষ্ট দেখবে, এটা কিন্তু মায়োপিয়া। অনেক সময় দেখবে যে এই মায়োপিয়া এবং হাইপারমেট্রোপিয়া এই আক্রান্ত লোকরা চশমা ইউজ করে বা গ্লাসের ইউজ করে। অর্থাৎ মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া সেই সমস্ত ব্যক্তি যারা চোখের দূরের দৃষ্টিতে ব্যাহত হয় বা কাছের দৃষ্টিতে ব্যাহত হয়। যদি মায়োপিয়া বলা থাকে তাহলে কি হবে, কাছের বস্তু পরিষ্কার দেখা যায় কিন্তু দূরের বস্তু অস্পষ্ট দেখা যায় মায়োপিয়াতে। আর হাইপারমেট্রোপিয়াতে কাছের বস্তু অস্পষ্ট দেখা যায় কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখা যায়। হাইপারমেট্রোপিয়াতে দূরের বস্তুকে স্পষ্ট দেখবে কিন্তু কাছের বস্তুকে অস্পষ্ট দেখবে। একইভাবে মায়োপিয়াতে তার উল্টো হয়ে যায়, মায়োপিয়াতে দূরের বস্তু অস্পষ্ট দেখবে এবং কাছের বস্তু স্পষ্ট দেখবে। এই মায়োপিয়ার ক্ষেত্রে চোখের আলোক রশ্মি রেটিনার আগে ফোকাস হয়, অর্থাৎ চোখের যে আলোক রশ্মি সেটা তার রেটিনার আগেই ফোকাস পয়েন্ট হয়ে যায়, রেটিনার আগেই ফোকাস হয়ে যায়। এই মায়োপিয়ায় আক্রান্ত ব্যক্তিদের যে চশমা ইউজ হয় এর জন্য কিন্তু যে গ্লাসটি ব্যবহার হয় সেটি হলো মিনাস লেন্স। এই লেন্সটি কিন্তু এই মায়োপিয়ার আক্রান্ত ব্যক্তিদের জন্য ইউজ হয়। এরপর হাইপারমেট্রোপিয়াতে কোন
গ্লাস ইউজ হয়, হাইপারমেট্রোপিয়াতে কিন্তু কনভেক্স লেন্স ইউজ হয়, কনকেভ লেন্স, এটা কিন্তু কনকেভ লেন্স, আর এটা কিন্তু কনভেক্স লেন্স, কনভেক্স লেন্স। এই লেন্সটা ইউজ হয় তোমাদের হাইপারমেট্রোপিয়াতে, অর্থাৎ যাদের কাছের দৃষ্টি অস্পষ্ট, কাছের দৃষ্টি যাদের অস্পষ্ট তারা কিন্তু এই কনভেক্স লেন্স ইউজ করে সানগ্লাস চশমাতে। আর যাদের দূরের দৃষ্টি ব্যাহত, অর্থাৎ যারা দূরের বস্তু অস্পষ্ট দেখে তাদের জন্য কিন্তু এই কনকেভ লেন্স ইউজ হয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এরপর দেখবে অ্যাস্ট্রিগমাটিজম বলতে কি বোঝায়, কর্নিয়া বা লেন্সের বক্রতলতার সমান, কর্নিয়া বা লেন্সের বক্রতলতার সমান। এক্ষেত্রে কি হয়, সব দূরত্বেই অস্পষ্ট দেখা যায়, তা সে কাছের বস্তু হোক বা দূরের বস্তু হোক, দুটোতেই যদি অস্পষ্ট দেখা যায় তাহলে কিন্তু এই ডিসএবিলিটিতে আক্রান্ত হবে। এর সমাধান কি, এর সমাধান হচ্ছে সিলিন্ড্রিক্যাল লেন্স। সিলিন্ড্রিক্যাল লেন্স কীরকম হয়, এই ধরনের সিলিন্ডার আকৃতির লেন্স হয়, এই লেন্সটি কিন্তু ইউজ করা হয় এই ডিসএবিলিটি আক্রান্ত হলে, এবং এর মাধ্যমে কিন্তু এই ব্যক্তি সঠিক এবং স্পষ্ট দেখতে পায়। এরপর আমরা দেখে নেব যে এক্ষেত্রে শিক্ষকের ভূমিকা কি ভিজুয়াল এম্পায়ারমেন্টের ক্ষেত্রে। ভিজুয়াল এম্পায়ারমেন্টের ক্ষেত্রে যারা ব্লাইন্ড শিশু তাদের যাতে শিক্ষায় ভালোভাবে পারফর্ম করতে পারে এর জন্য কি করবে, এর জন্য ব্রেল ইউজ করবে, তাদের ব্রেল শেখানো হবে, অডিও বুক ইউজ করবে যাতে তারা চোখে না দেখেও শুনে শুনে বিষয়টি পড়তে পারে। এর আইসিটি টুল ইউজ করবে, অডিও বুকের জন্য তোমাদের কম্পিউটার ইউজ করতে পারো, তোমরা ল্যাপটপ ইউজ করতে পারো। এরপর টেকটাইল ডায়াগ্রাম, টেকটাইল ডায়াগ্রাম বলতে কি বোঝায়, এই যে টেকটাইল ডায়াগ্রাম কিন্তু এই ধরনের বিভিন্ন ডায়াগ্রাম হয়, এই ধরনের স্কোয়ার, তারপর রেক্টেঙ্গেল, এই রকমের ডায়াগ্রাম হয় যা কিন্তু 3D ফর্মে হয়, সেটাকে কিন্তু হাত দিয়ে স্পর্শ করে খুব সহজেই আইডেন্টিফাই করতে পারবে। একেই কিন্তু টেকটাইল ডায়াগ্রাম বলে, এই ইমেজে তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ। এরপর ইনক্লুসিভ ক্লাসরুমে পিয়ার সাপোর্টের সিস্টেম তৈরি করা। এই পিয়ার সাপোর্ট কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয়, অর্থাৎ সে ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে এই বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য কিন্তু পিয়ার সাপোর্ট যেন খুব ভালোভাবে মেলে, এর জন্য কিন্তু শিক্ষককে একদম অ্যাক্টিভ হতে হবে, এবং সেই বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীটি পিয়ার সাপোর্ট যেন খুব ভালোভাবে পায় এর জন্য বিশেষ কিছু ব্যবস্থা করতে হবে শিক্ষার্থীকে। এর জন্য বাকি ছাত্রছাত্রীদের সঙ্গে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীটির সম্পর্ক খুব ভালোভাবে তৈরি করে দিতে হবে ওই শিক্ষককে, এর জন্য শিক্ষককে বেশ অ্যাক্টিভ থাকতে হবে। এরপর বসার ব্যবস্থা, ব্ল্যাকবোর্ডের কাছে অবশ্যই শিক্ষার্থীকে বসাতে হবে যে শিক্ষার্থীর ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে। এরপর তোমরা যদি শর্ট ফর্মে মনে রাখতে চাও, মায়োপিয়া বলতে কি, মায়োপিয়া বলতে দূরে দেখা যায় না, যে ব্যক্তি দূরের জিনিসকে স্পষ্ট দেখতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে বলবো যে মায়োপিয়ায় আক্রান্ত হয়েছে, এবং যাই কাছে দেখতে পায় না। অনেক ব্যক্তি দেখবে যে রিডিং পড়তে অসুবিধা হয়, কাছের থেকে কোনো বই পড়তে অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু তারা হাইপারমেট্রোপিয়ায় আক্রান্ত হয়। তো এই ছিল আজকের কনসেপ্ট। পরবর্তী ক্লাসে আমরা শ্রবণ প্রতিবন্ধকতা, বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা, শিক্ষণজনিত প্রতিবন্ধকতা যেরকম ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, এই সমস্ত কনসেপ্ট পরের ক্লাসে আলোচনা করব। এই ক্লাসটি পেতে চাইলে আমাদের চ্যানেল RS স্পেশাল এডুকেয়ারকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরের ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।